বন্ধুরা, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ এটা জীবন বাঁচানোর জন্য আপনাকে হেল্প করতে পারে। আপনার এবং আপনার পরিবার, আপনার আশেপাশে কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, আপনি কিভাবে বুঝবেন, বা আপনার যদি হার্ট অ্যাটাক হয় আপনি বুঝতে পারবেন। যেমন তামিম ইকবাল হার্ট অ্যাটাক করে ব্যথা হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারেননি, উনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এটার কিছু আলাদা সিমটমস আছে। যদি গ্যাসের ব্যথা হয় সেটা এক ধরনের, হার্ট অ্যাটাকের ব্যথা আলাদা। এবং ওই যে তামিম ইকবালকে মাঠ থেকে যে হসপিটালে নিয়ে পৌঁছানোর আগে উনাকে একটা বেসিক লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, বিএলএস বলা হয়। উনাকে এই যে সাপোর্টটা, এটা যদি আপনার চোখের সামনে কোনো মানুষের হয়, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজনের, তাহলে আপনি কিন্তু এই বেসিক লাইফ সাপোর্টটা ইমার্জেন্সি পারপাসে দিতে পারেন। সেটা আমি আপনাকে শিখিয়ে দেব ভালোভাবে। ঠিক আছে, আরও আপনি অনেক জিনিস ইনফরমেশন জানতে পারবেন, যেটা আপনার লাইফ এবং আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের লাইফ সেভিংয়ে অত্যন্ত হেল্প করবে। কেননা দেখুন, যখন তামিম ইকবাল, উনাকে এত ইমার্জেন্সি পারপাসে হসপিটাল নেওয়া হয়েছে, এত সাপোর্ট করার পরও উনাকে বাঁচানো হয়েছে, আমরা খুবই আনন্দিত। কিন্তু সাধারণ মানুষ জানতেই পারে না, বুঝতেই পারে না, হাজার হাজার শো মানুষ মারা যাচ্ছে এই হার্ট অ্যাটাকের কারণে। আমার অনুরোধ রইল, ভিডিওতে বেশি এডিটিং করব না, কিন্তু আপনাদের ইমার্জেন্সি পারপাসে একটা ভিডিও দিচ্ছি, মন দিয়ে শুনবেন, অনেক জিনিস শিখতে পারবেন যেটা আপনার কাজে আসবে। প্রথমে আমরা জানি যে গ্যাসের ব্যথা এবং হার্ট অ্যাটাকের ব্যথার মধ্যে পার্থক্যটা কি। যদি গ্যাসের ব্যথাটা হয়, এটা কোথায় হয়, লোকেশনটা কি? আপনার আপার অ্যাবডোমেন, পেটের উপরিপোষণের ঠিক এসব জায়গায় আপনার ব্যথা হবে, এবং ব্যথাটা মনে হবে এখান থেকে মুভমেন্ট হচ্ছে, এবং আপনার পেটটা ফুলা ফুলা হতে পারে, ব্লটিং হতে পারে। এবং যদি আপনার গ্যাসটা বেরিয়ে যায়, মানে আমরা যাকে ফাঁদ বলে থাকি, তাহলে যদি ফাঁদ মারার পর আপনার যদি একটু রিল্যাক্স ফিল হয়, ব্যথাটা কমে যায়, এগুলো গ্যাসের ব্যথা। কিন্তু হার্টের ব্যথা এটা নয়। হার্টের ব্যথা একদম সেন্টার অফ দ্য চেস্ট, আপনার বুকের একদম মাঝ বরাবর। এখানে বুক থাকে না, এখানে বুক নয়, বুকটা এখানে এখানে জায়গাতে ব্যথা করবে, পুরো জায়গা জুড়ে ব্যথা করবে, বা একটু লেফট সাইড হয়ে আপনার এসব জায়গায় ব্যথা করবে। বুঝতে পারছেন? এবং সবচেয়ে পয়েন্ট এখানে নোট করুন, এই ব্যথাটা আপনার এই এগুলোতে ছড়িয়ে যাবে রেডিয়েটিং পেইন হয়ে, হাতের দিকেও ছড়িয়ে যাবে রেডিয়েটিং পেইন হয়ে। বুঝতে পারছেন? এটা গ্যাসের ব্যথা নয়। পরিষ্কারভাবে বুঝতে হবে, আপনার বুকটা বাড়ি বাড়ি হয়ে আসছে, শর্টনেস অফ ব্রিথ হচ্ছে, যাকে SOB বলা হয়। শ্বাসকষ্ট হচ্ছে, বুকটা হেভি হেভি ভারী ভারী মনে হচ্ছে, বা আপনার সোয়েটিং বেরিয়ে যাচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে পুরো শরীর থেকে, এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। নর্মাল সোয়েটিং নয়, হেভি সোয়েটিং হচ্ছে, এবং বুকটা ভারী ভারী হয়ে আসছে, শরীরটা ডিজিনেস হয়ে আসছে, আপনার নসিয়া ভমিটিং ভাব হচ্ছে, বমি বমি হয়ে যাবে, শরীর দুর্বল লাগছে, মাথা ঘুরাচ্ছে, এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। আর গ্যাসের ব্যথা, এখানে মনে হবে আপনার এখানে ঘাই মেরে ধরেছে, একদম চাকু দিয়ে যেভাবে মারে, ঘাই মেরে, মানে স্টেপিং যাকে বলা, এরকম মনে হচ্ছে, বা আপনার মনে এরকম মনে হয়, এটা হচ্ছে গ্যাসের ব্যথা। তো গ্যাসের ব্যথা আর হার্টের ব্যথার সঙ্গে আপনারা কনফিউজড হবেন না। তামিম ইকবালকে মাঠের মধ্যে গ্যাসের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, হয়তো উনি ঠিকভাবে আমি জানি না কেন হয়েছে, ঠিকভাবে বলতে পারেনি, বা কি হয়েছে জানি না, কিন্তু ম্যাক্সিমাম মানুষই এই জিনিসটাই ভুল করে, গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা বুঝতেই পারে না। এবার বুঝতে পেরেছেন, আপনার ব্যথাটা ছড়িয়ে যাবে, রেডিয়েটিং পেইন হয়ে শর্টনেস অফ ব্রিথ হবে, ব্যথা হবে, বুকটা ভারী ভারী ভাব হবে। ঠিক আছে, এবার আপনি জানুন এই যে হার্ট অ্যাটাক, এটা কেন হয়, কারণ কি, তামিম ইকবাল কেন হার্ট অ্যাটাক করেছেন। দেখুন, হার্ট অ্যাটাক অ্যাকচুয়ালি আপনার হার্টের, তারপরে আমরা এই জিনিসটা অবশ্যই জানবেন বন্ধু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন বাঁচাতে আপনার এটাকে জানা উচিত। এটাকে আমি খুব সুন্দর করে বুঝাবো, কিন্তু এটা কারণটা জানান, কারণ এটা ইউটিউবের ফর্মুলা অনুযায়ী আপনাকে বুঝাতে হচ্ছে কারণটা কি, কেন হয় আপনার হার্ট অ্যাটাকটা। আপনার হার্ট আছে, হার্টের নিজেরও কিন্তু ব্লাড সাপ্লাই প্রয়োজন। সে পুরো শরীরে ব্লাড সাপ্লাই দেওয়ার আগে নিজে হার্ট তার করোনারি আর্টারি, সরু আর্টারি দিয়ে, ধরুন এটা হার্টের এই যে আর্টারিগুলো আপনাকে দেখাচ্ছি, এগুলো হার্টের উপরে কিছু ভেসেল, ধমনী যাকে বলা হয়, এর মাধ্যমে সে পুরো হার্টে কিন্তু ব্লাড সার্কুলেশন নেয়। এই ব্লাড সার্কুলেশন নেয় মানে কি, হার্টকেও কিন্তু বাঁচতে হবে, সেহেতু একটা মাংসপিণ্ড, তারও অক্সিজেন দরকার, তারও খাবার দাবার নিউট্রিশন দরকার। যখন সে এই আর্টারিগুলো কোনো কারণে ব্লকেজ হয়ে যায়,
কি কি কারণ হতে পারে? সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে একটা ফ্যাট ডিপোজিট হতে পারে। ধরুন এই আর্টারির মাঝ বরাবর এখানে চর্বি জমে বা এখানে স্টোন হয়ে কোনো কারণে এটার একটা পার্সেন্টেজ এরকম ভাবে ব্লক হয়ে যাচ্ছে, এখানে এই অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। কেউ হাইপার টেনশন, হাই বিপি যদি হয় তাহলেও কিন্তু হতে পারে। যদি ডায়াবেটিস দীর্ঘদিন থেকে আছে, এইসব রোগ কিন্তু হতে পারে। ঠিক আছে, তাছাড়া অনেকের স্মোকিং করে, দীর্ঘদিন স্মোকিং করছে, এসব কারণে হতে পারে। অতিরিক্ত শরীরে ওজন, এসব কারণে এই রোগগুলো হয়। এবং দেখা গেছে মানে একটা আমি খবরে শুনেছি যে মানে হার্ট অ্যাটাক তামিমের কেন হয়েছে? ডিহাইড্রেশনের জন্য। ডিহাইড্রেশনের জন্য হতে পারে। কেন ডিহাইড্রেশন? মানে আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নেই। এখন রমজান মাস চলছে, হয়তো রমজান মাসের কারণে উনি পর্যাপ্ত পরিমাণ পানি খাচ্ছেন না এবং খেলাধুলা করার কারণে আরো সুইটিং হয়ে আরো জল বেরিয়ে গেছে। যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে জল থাকবে না, আপনার ব্লাড গুলো একদম গাঢ় হয়ে যাবে, যাকে থিক বলা হয়, থিক ব্লাড। এই গাঢ় ব্লাড হয়ে যাওয়ার কারণে ব্লাডের মধ্যে ক্লটিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্লাড ক্লট, ক্লট মানে বুঝতে পারছেন? ধরুন এখানে কেটেছে, কাটলে এখান থেকে ব্লাডের একটা মানে যখন বেরিয়ে যায় তখন একটা টুকরো জমে, এরকম ব্লাডের একটা টুকরো হয়ে যায়, তাই না? একটা এরকম একটা ক্লট, একটা জমাট বাঁধা ব্লাড এরকম যদি হয়, এই ক্লটিং এর কারণে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। ধরুন একটা এরকম একটা ক্লট, এটা ব্লাড কিন্তু এরকম জলের মতো থাকে, কিন্তু এটা ক্লট। ক্লটটা এদিক থেকে এসে এদিক থেকে এসে এদিক থেকে এসে এখানে শুরু ব্লাড, এটা বড় জায়গা, এগুলো বড় আর্টারি। কিন্তু যখনই এই করোনারি আর্টারি মানে অনেক অনেক পাতলা পাতলা ব্লাড ভেসেল গুলো এই পাইপের ভিতর দিয়ে যখন যাওয়ার চেষ্টা করবে, এখানে আর ক্লটটা যেতে পারেনি, এখানে পাইপটার মধ্যে ক্লটটা ব্লক করে দিয়েছে। আর যখনই পাইপটা ব্লক হবে, স্বাভাবিকভাবে হঠাৎ করে কিন্তু এই হার্টের এই পোর্শনটাতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার এই ক্লটটা যদি এতটা পর্যন্ত চলে আসলো, এদিকে ক্লট হলো না, একদম মাথার মধ্যে এসে এখানে ক্লট হয়েছে, কারণ মাথার মধ্যে সরু আর্টারি আরো বেশি। এসব জায়গাতে এসে বা এগুলো ব্রাঞ্চও থাকে, এরকম ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 বলে ব্রাঞ্চগুলো আরো শুরু, তাহলে এখানে যদি ব্লকিং হয়ে যায় তাহলে এটাও কিন্তু হার্ট অ্যাটাক। মানে এখানে যদি হয় তাহলে ধরুন এই এরিয়া জুড়ে হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে হার্ট অ্যাটাক আপনি বুঝতে পারছেন হার্টের কতটা অংশ জুড়ে, হার্টের এই যে ভেসেলগুলোর একদম স্টার্টিং পয়েন্টে, পাইপের একদম স্টার্টিং পয়েন্টে যদি ক্লটিংটা হয়ে যায়, তাহলে পুরো হার্টটাই কিন্তু একটা হাফ পোর্শনে যদি ব্লকেজ হয়ে যায়, ও হার্টের অর্ধেক পোর্শন ব্লাড সার্কুলেশন না পাওয়ার কারণে হার্ট চলবে না, হার্ট ডেথ হয়ে যাবে, হার্টের মাসুলগুলো ডেথ হয়ে যাবে, যাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয়, এবং পেশেন্ট ইমিডিয়েট সঙ্গে সঙ্গে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আপনি জেনে রাখুন, আপনার হার্ট অ্যাটাক যখনই হয় তখন ইমিডিয়েট, যখন ধরুন এখানে হার্ট অ্যাটাক হয়ে যায় একটা অংশতে, তাহলে হতে পারে উনি অনেকটা কিছুটা সময় বাঁচবে, ওনার কিছু লক্ষণ দেখা দিচ্ছে, উনি হসপিটাল যাওয়ার জন্য সময় পাচ্ছে, কিন্তু একদম ধরুন লেফট মেইন করোনারি আর্টারি একদম মাথার মধ্যে একটা বড় ক্লট এসে একদম স্টার্টিং পয়েন্টে ব্লক হয়ে গেছে, হার্টের পুরো অংশ ব্লক, তাহলে স্বাভাবিকভাবে এই ব্লক করলে ইনস্ট্যান্ট পেশেন্ট ডেথ হয়ে যায়, হসপিটালে নেওয়া যাওয়ার সময়ই নেই। যখনই হার্ট ব্লক হবে, হার্টের মাসুল নষ্ট হবে, হার্ট পাম্প করতে পারবে না, হার্ট পাম্প যদি না করে, হার্ট থেকে আমাদের ব্লাড ভেসেলের মাধ্যমে ব্রেইনে গিয়ে ব্লাড পৌঁছাচ্ছে, পুরো শরীরের মধ্যে ব্লাড সাপ্লাই হচ্ছে, হার্ট পাম্প করছে না, আপনার পুরো শরীরের মধ্যে ব্লাড সাপ্লাই পৌঁছাচ্ছে না, ব্রেইন ডেথ হয়ে যাবে, স্বাভাবিকভাবে মানুষ বাঁচবে না। 5 মিনিটের মাথায় আপনার যদি আপনার কিডনি নষ্ট হয়েছে, আপনার ডায়ালাইসিস করে চালিয়ে দেবে, আপনার লিভার, লাঙের 2টো লাং আছে, একটা লাং নষ্ট হয়ে গেছে, একটা লাং আপনাকে বাঁচিয়ে দেবে, কিন্তু হার্ট যদি আপনার 5 মিনিটের বেশি আপনার বন্ধ থাকে, আপনার ব্রেন ডেথ হয়ে যাবে। ব্রেনের যে ব্রেনটা ডেথ হয়ে গেলে আপনি বাঁচবেন না। স্বাভাবিকভাবে আপনি বোঝার চেষ্টা করুন, হার্টটা এত গুরুত্বপূর্ণ, এটা যদি হয় তাহলে ইমিডিয়েট আপনি লক্ষণ যদি পান, আপনার যদি কোনো কারণে ডাউট হয়, আপনাকে ইমিডিয়েট কিন্তু হসপিটালে যাওয়া উচিত। বুঝতে পারছেন কি বলেছি? ইমিডিয়েট হসপিটালে যাওয়া আপনার প্রয়োজন, এবং হসপিটালে আপনি ইমিডিয়েট ইনফর্ম করবেন কাউকে হসপিটালে ইমিডিয়েট নেওয়ার জন্য। তাহলে হসপিটালে নিয়ে গেলে আপনাকে কি করা হবে? আপনাকে কিছু ব্লাড থিনিং, আপনাকে মেডিসিন দিয়ে দেওয়া হতে পারে, একটা ডিপেন্ড করে আপনাকে কিছু টেস্ট করা হবে। হসপিটালে কিছু টেস্ট করা হয়, ইমিডিয়েট টেস্ট করা হয়, আগে মেডিসিন দিয়ে দেওয়া হলো। হার্ট ডাক্তারে চেক করার পর যদি দেখেন না এটা হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে কিছু ইমার্জেন্সি মেডিসিন দেওয়া হবে, যাতে করে আপনার এই ক্লটগুলো ছুটে।
ব্লাড থিনিং মেডিসিন বা অনেক ধরনের মেডিসিন আছে যা কার্ডিওলজিস্টরা অ্যাডভাইস করে থাকেন। তো এখানে দেখুন আপনি হসপিটালে যাওয়ার পর, যেমন তামিম ইকবালকে হসপিটালে নেওয়ার পর কি কাজ করা হয়েছে, স্বাভাবিকভাবে দেখা গেছে উনাকে ক্যাথ ল্যাবে নেওয়া হয়েছে। ক্যাথ ল্যাব মানে একটা এনজিওগ্রাম করা হয় এসব জায়গাতে, এবং এনজিওগ্রাম করে ওই জায়গাতে লাইভ দেখা হয়, ওই ভেসেলগুলোকে দেখা হয়, বুঝেছেন? এরকম এই এনজিওগ্রামগুলো কিন্তু সিটি স্ক্যানের মধ্যে এনজিওগ্রাফি করা হয়, কিন্তু সিটি স্ক্যানের মধ্যে লাইভ এরকম ভাবে এই যে যেখানে ব্লক আছে সেটাকে সারিয়ে তুলে দেওয়া হয়, সেখানে এনজিও স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়, এরকম প্রসিজার করে করা হয় না। কিন্তু আপনার এনজিওগ্রামটা ক্যাথ ল্যাবের মধ্যে করানো হয়েছে তামিম ইকবালে, যতটা জানলাম। এই ক্যাথ ল্যাবের মধ্যে করলে এই যে ভেসেলগুলো, এগুলো একটা কন্ট্রাস্ট পুশ করে দেওয়া হয় শরীরের মধ্যে। কন্ট্রাস্ট পুশ করে দিলে ওই ভেসেলগুলো লাইভ মনিটরের মধ্যে দেখা যায় কোথায় ব্লকেজ হয়েছে হার্টের। ধরুন এখানে ব্লকেজ হয়েছে, তাহলে এদিকে দেখা যাবে কন্ট্রাস্টটা চলে আসছে, এখানে পুরো একটা ব্লকেজ চলে আসছে, এদিকে কন্ট্রাস্ট কম ফ্লো হচ্ছে, এখানে ন্যারোয়িং হয়ে আসবে, এনজিওগ্রাফিতে এখানে ন্যারোয়িং হয়ে আসবে। এখন ডাক্তার ডিটেক্ট করতে পারবেন, রেডিওলজিস্ট যে এখানে একটা, কার্ডিওলজিস্ট এখানে একটা ব্লকেজ আছে। তো এই যে ব্লকেজটা, এটা স্বাভাবিকভাবে ব্লকেজটা ওনারা কিন্তু ট্রিটমেন্ট নিতে পারেন। কিভাবে? তখন চলে আসলো এনজিওপ্লাস্টি বলা হয়। যখন এটা এনজিওগ্রাফি মানে ডায়াগনোসিস পারপাসের জন্য করা হয়, এটা সিটি স্ক্যান এনজিওগ্রাফি বা ক্যাথ ল্যাব এনজিওগ্রাফি। কিন্তু এনজিওপ্লাস্টি মানে হচ্ছে এই যে ব্লকেজটা হয়েছে এটাকে মানে এটার ভিতরে, ধরুন এটা হচ্ছে আর্টারির ভিতরে একটা এভাবে রিং বসিয়ে দেওয়া হলো, মানে এমন একটা রিং, একটা পাইপ দিয়ে ঢুকিয়ে এটা পুরো ওপেন করতে হয় না, এদিক থেকে ফিমোরাল আর্টারি দিয়ে একটা মানে একটা পাইপ ঢুকিয়ে এটার সামনে ক্যামেরা থাকে এবং দেখা যায়, এবং এটার ভিতরে একটা এরকম ভাবে রিংটা শুরু হয়ে ঢুকবে, এবং তারপরে এটা ফুলে গিয়ে এসব জায়গায় এই যে ব্লকেজগুলো আছে আর্টারিটাকে ওপেন করে দেবে, এবং ব্লাডগুলো কনস্ট্যান্ট এদিকে ফ্লো আবার শুরু করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এনজিওপ্লাস্টি। বা এখানে একটা বেলুন বসিয়ে দেওয়া হয়, বেলুন মানে এরকম সেম, এটা রিং বসানো হয়েছে বা বেলুন মানে এর প্রথম এরকম আছে, বেলুনটা এভাবে গেল গিয়ে এরকম ভাবে চলে গেল, তাহলে এই জায়গাটা পুরো আবার ওপেনিং হয়ে গেল। এবং এনজিওপ্লাস্টি হলে এখানে রিংটা থেকে যায়, এরকম একটা রিং স্ট্যান্ড যাকে বলা হয়, স্ট্যান্ড থেকে যায়। এছাড়া ওটা ডিফারেন্স। এবার আমি আপনাকে জানাই যে সিপিআর কি। সিপিআর আমি কি বোঝাতে চাচ্ছি, দেখুন এটা হচ্ছে একজন মানুষ, ধরুন এই যে তামিম ইকবাল অজ্ঞান হয়ে গেছেন, হ্যাঁ, তখন উনাকে আপনি কিছু কন্ডিশন দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি এটা স্টার্ট করবেন কিনা। ওই যে হার্টটা বন্ধ হয়ে গেছে, হার্ট পাম্প করা বন্ধ হয়ে গেছে, হার্ট যদি পাম্প করা বন্ধ হয়ে যায় তাহলে ওই হার্টকে ম্যানুয়ালি আপনি পাম্প করবেন। ম্যানুয়ালি মানে আপনি পাম্প, আমরা হেল্প করব পাম্প করার জন্য বুককে, তাহলে আপনি একটা নির্দিষ্ট জায়গাতে আপনি কম্প্রেশন দেবেন, এভাবে কম্প্রেশন দিবেন, এই কম্প্রেশনটা কতটা দিতে হবে এবং এটা আপনি মুখে দিয়ে শ্বাস দিতে হবে, এটা সিস্টেমটা কি এটা আমি আপনাকে শেখাচ্ছি। দেখুন আপনি কখন দেবেন, যে কোনো মানুষ অজ্ঞান হয়ে গেছে, আপনি কি ধরে নিতে পারেন তার হার্ট অ্যাটাক হয়েছে? না, এটা হার্ট অ্যাটাক নাও হতে পারে বন্ধু, বুঝেছেন? এটা অন্য কোনো কারণেও অজ্ঞান হয়ে যেতে পারে। সেজন্য আপনি তখন এটা শুরু করলে হবে না, আপনাকে বুঝতে হবে যে উনিকে আপনি ডাকবেন। প্রথমে আপনি ওনার নাম ধরে জুড়ে জুড়ে আপনি এখানে এভাবে ধরুন ওনার নাম তামিম, হ্যাঁ মিস্টার তামিম উঠুন উঠুন, আপনি শুনতে পাচ্ছেন, উঠুন উঠুন, এভাবে আপনি উনাকে ডাকলেন। উনি যদি রেসপন্স না করে, উনি যদি কোনো রেসপন্স করলো না, সাথে সাথে আপনি চেক করবেন উনি কি শ্বাস নিচ্ছে কিনা। আমরা যখন শ্বাস নেই বুকটা কিন্তু ফুলে ওঠে, তাই না? বুঝতে পারছেন কি বলে? শ্বাস যখন নেবেন আপনি, আপনার বুকটা ফুলে ওঠে। মানুষ অজ্ঞান হয়ে গেলেও আপনি দেখতে পারবেন তার বুকটা শ্বাস নিচ্ছে কিনা। নর্মাল ভাবে যদি শ্বাস নেয় তার বুকটা ফুলবে কমবে, ফুলবে কমবে। তো আপনি বুঝার চেষ্টা করুন, যদি ওনার শ্বাস যদি উনি নেয় তাহলে আপনি বুঝতে পারবেন। যদি নর্মাল শ্বাস নিচ্ছে না, শুধু উনি মানে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, ঘুঙ্গাচ্ছে, কিন্তু শ্বাস ভালোভাবে নিতে পারছে না, নর্মাল ব্রিথিং নয়, হতে পারে সেটা হার্ট অ্যাটাক। বুঝতে পারছেন? আরো একটা বড় জিনিস সেটা হচ্ছে পালস। এটা খুবই ইম্পর্টেন্ট, এই পালসটা চেক করতে হয়। এটা আপনি যারা ট্রেন তাদের, আপনি হয়তো জানবেন না, আপনার মনে হবে পালস, আপনি যদি ট্রেন না থাকেন এটা কনফার্ম করতে যাবেন না। পালস হিসেবে জায়গাতে চেক করা হয়, এই নেক ক্যারোটিড পালস, এখানে আপনি হাত দিয়ে দেখুন, এখানে একটু লড়ছে, ঠিক আছে? এই ক্যারোটিড পালসটা চেক করা হয়। যদি সে হার্ট অ্যাটাক হয় তাহলে হার্টটা পাম্প করছে না, তাহলে এই পালসটাও কিন্তু পাওয়া যাবে না। যখন ক্যারোটিড পালস পাওয়া যাবে না তার মানে হচ্ছে সে হার্ট অ্যাটাক করেছেন।
বুঝেছেন? তখন কিছু সাইনও লক্ষ্য করা হয় যে সে কি হঠাৎ করে কোলাপস হয়ে পড়ে গেছে কিনা। হ্যাঁ, মানে একদম, তারপরে তার কোনো মুভমেন্ট নাই, বা তার কোনো একদম যে নর্মাল ব্রিথিং যাকে বলা হয় সেটা, মানে নর্মাল শ্বাস প্রশ্বাস সেটা নাই, তখন কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে, মানে সে অ্যারেস্ট হয়ে গেছে। অ্যারেস্ট মানে কার্ডিয়াক অ্যারেস্ট। তখন সিপিআর স্টার্ট করে দিতে হবে। তখন সিপিআর মানে সেই বেসিক লাইফ সাপোর্টটা আপনাকে স্টার্ট করে দিতে হবে। সঙ্গে সঙ্গে পেশেন্টকে একদম সুপাইন পজিশনে শুয়ে দেওয়া হয়। সরি, সুপাইন মানে সোজা হয়ে লম্বা করে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পর উনাকে কিন্তু সঙ্গে সঙ্গে উনার আপনার যে সিপিআর দেবে, একজন মানুষ সামনে আছেন, আমি এটা রাখছি, দেখুন এই হাত দুটো আছে, আপনার যে হাতে শক্তি বেশি, ধরুন ডান হাতে শক্তি বেশি, তাহলে এই হাতের উপরে আপনি এভাবে রাখবেন, তাহলে এই হাতের উপর শক্তিটা বেশি আপনার। স্বাভাবিকভাবে আপনি এই হাত দিয়ে আপনি আটটাকে একদম স্ট্রেট রাখবেন, এটাকে স্ট্রেট রাখবেন, শোল্ডারটা এভাবে, তাহলে এটাকে স্ট্রেট রাখবেন, আমি দেখাতে পাচ্ছি না, তা এভাবে স্ট্রেট রাখবেন এবং ওনার উপরে উঠে এভাবে আপনি কম্প্রেশন দেবেন। এই যে কম্প্রেশনটা দেওয়া হচ্ছে, এই যে কম্প্রেশনটা দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? উপরে উঠে কম্প্রেশন দেন। এই কম্প্রেশন দেওয়ার কারণে, আপনার বুকের উপর কম্প্রেশন দেওয়ার কারণে হার্টটা ম্যানুয়ালি পাম্প হবে। মানে যেভাবে একটা বেলুনকে আপনি যদি এভাবে প্রেস করেন, তাহলে বেলুনটাকে এভাবে প্রেস করেন, তাহলে স্বাভাবিকভাবে বেলুনটা এভাবে করবে। এই সেম টু সেম, আর এইটা তো রিপস মানে একটা হাড়ের একটা পিঞ্জরের ভিতরে আছে, যখন আপনি প্রেস করবেন এটা এতটাই ভিতরে ঢুকতে হবে, প্রেসিংটা এত জোরে করতে হবে যাতে করে হার্টের উপরে গিয়ে প্রেশার পড়ে এবং ম্যানুয়ালি হার্টটা পাম্প করে, যাতে করে হার্ট থেকে ব্লাড বেরিয়ে ব্রেইনে যেতে পারে এবং ব্রেনকে সুস্থ রাখতে পারে, মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, পুরো শরীরে ব্লাড সার্কুলেশনটা নর্মাল থাকে। তো আপনি বোঝার চেষ্টা করুন, এই যে পাম্পটা করছেন, এই যে পাম্পটা করছেন, এটা কিন্তু একজন শক্তিশালী মানুষ বা যে জানে সে করতে হবে। এই পাম্পটা কোথায় পজিশন করবেন? এই যে এখানে দুটো নিপুল আছে ঠিক এরকম বরাবর, মানে এই যে স্টারনাম বুনটা আছে, বুকের মাঝ বরাবর একটা হাড় আছে, দেখবেন স্টারনাম বুন। এই স্টারনাম বুনের একদম লোয়ার পোর্শনের মধ্যে রাখবেন এবং এতটা জুড়ে কম্প্রেশন করতে হবে যে 2 ইঞ্চি চেস্টটা ভিতরে ঢুকে যেতে হবে, এতটা জুড়ে করতে হবে, ঠিক আছে? কিন্তু 2.4 ইঞ্চির বেশি যেতে পারবে না। আবার এত জোরে করবেন না যে আপনি 2.4 ইঞ্চির বেশি ভিতরে ঢুকে গেছে একজন অ্যাডাল্ট পার্সনের, তাহলে কিন্তু রিপস টিপস এগুলো ভেঙে যেতে পারে। এই যে হাড়গুলো আছে সেগুলো ভেঙে যায় অনেক সময়। তো আপনি এভাবে করে সঠিকভাবে কম্প্রেশন, জাস্ট এক্সপিরিয়েন্স এবং আপনি ট্রেনিং নেবেন, এজন্য আপনি ট্রেনিং নিতে পারেন। একটা BLS বলে একটা সার্টিফিকেট, আপনি যারা একটু মানে একটা সিস্টেম আছে অনেক জায়গাতে দেওয়া হয়, এগুলো BLS বেসিক লাইফ সাপোর্ট বলে, উনাদের কিন্তু এই CPRটা শেখানো হয়। বা আপনি ইউটিউব থেকে দেখে আপনি জানিয়ে রাখতে পারেন, আপনার আশেপাশে কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই, আপনি জঙ্গলের মধ্যে আছেন, একটা সমুদ্র সৈকতে আছেন, হঠাৎ করে একটা জিনিস হয়ে গেল, আপনি চেষ্টা করতে পারেন। হ্যাঁ, সেটা আপনি একদম এই যে জিনিসগুলো বলেছি, আপনি যত সময় আপনি কনফিডেন্ট না হবেন বা আপনার একটা সার্টিফিকেট নিয়ে আপনি জানেন না, আপনি কখনো অযথা ধরতে যাবেন না। আপনি যদি 100% কনফিডেন্ট হন তখন কিন্তু করবেন, কারণ এটা অত্যন্ত একটা মেডিকেল ব্যাপার। বুঝতে পারছেন আমি বুঝাতে কি যাচ্ছি, আপনি বুঝতে পারছেন? এবং এই কম্প্রেশন রেটটা যখন আপনি দেবেন 1 মিনিটে প্রায় 100 থেকে 120 বার দেবেন, মানে 60 সেকেন্ডে 1 থেকে বেশি দিতে হবে আপনি, মানে বুঝতে পারছেন? 1 সেকেন্ডে 1 দিলে হবে না, 1 সেকেন্ডে 1 থেকে বেশি কম্প্রেশন পড়বে। এবং 30টা কম্প্রেশন দেওয়ার পর 1 2 3 4 5 6 7 করে দিলেন, 30 কম্প্রেশন দেওয়ার পর ওর মুখ দিয়ে ব্রিথিং দিলেন, এটা আপনার মুখটা ওপেন করে তারপর মুখ দিয়ে ওকে শ্বাস দিলেন। যে অসুস্থ মানুষ তাকে মুখ দিয়ে ওর ভিতরে লাঙের ভিতরে শ্বাস প্রশ্বাস আপনি দিলেন, আপনি মুখ শ্বাস দিয়ে শ্বাস ঢুকিয়ে দিলেন 30 কম্প্রেশন পর। এভাবে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন। যত সময় কন্টিনিউয়াস করবেন, কতক্ষণ করবেন? যতক্ষণ না মানুষটা নর্মাল ব্রিথিং এ চলে এসেছে, মানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তত সময় পর্যন্ত আপনি কিন্তু কম্প্রেশন দেবেন। বা ইমার্জেন্সি সার্ভিস, মানে আপনি ইমার্জেন্সিতে কল করেছেন, এগুলো শুরু করার আগে যদি আপনার কাছে ইমার্জেন্সি নাম্বার মোবাইলে সেভ করে রাখবেন, ইমিডিয়েট আপনি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সকে ফোন করবেন। আপনি এরা নিতে আসার আগ পর্যন্ত আপনি ইমার্জেন্সি পারপাসে আপনার যদি কনফিডেন্ট থাকে তাহলে এগুলো করতে পারেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলো শিখে রাখবেন, এই সার্টিফিকেটটা নিয়ে রাখবেন। আর যদি আপনার কনফিডেন্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু এগুলো আপনি করতে যাবেন না। একদম জঙ্গলে পড়ে আছেন, কেউ নেই, আপনি
আপনি বাঁচবে না মরবে সেই সময় আপনি ইমার্জেন্সি পারপাসে কিন্তু এই জিনিসগুলো আপনি করতে পারেন। বুঝতে পারছেন? এই বিএলএস এটা আপনি শিখে রাখুন। এগুলো সিপিআর লাইফ সেভিং জিনিস এবং হার্ট অ্যাটাকের যে লক্ষণ সেগুলো আপনি ভালো করে জেনে রাখুন এবং হার্ট অ্যাটাক হয় যে আপনি চেক আপ করুন হার্টকে। এবং হার্টকে সুস্থ রাখার জন্য কি কি লাইফস্টাইল মেনটেন করতে হয়, কি কি খাবার দাবার খেতে হয়, এগুলো আমি অন্য ভিডিওতে ডিসকাশন করেছি বন্ধু। আর বেল আইকন অবশ্যই রাখবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ঠিক আছে? আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ থাকুন, আপনি সুস্থ থাকুন। মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না, কিন্তু যে ভিডিওগুলো দেখছি এগুলো যদি মানুষের একটু উপকার হয় এই জন্য ভিডিও বানাই। আপনাদের এখানে যে দুটো ভিডিও আছে, যে কোনো ভিডিও দেখতে পারেন। এই ভিডিওটা আপনি বেশি বেশি আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন। ঠিক আছে? শেয়ার করুন। ভালো থাকবেন। টাটা, বাই বাই।